ওয়েলকাম স্টুডেন্ট। তোমাদের মনে আছে আমরা আলোচনা করছিলাম ক্লাস 12-এর প্রথম অধ্যায় অর্থাৎ সলিড স্টেট বা কঠিন অবস্থা। তার দেখো আমরা প্রধান অংশগুলো বেশিরভাগই আমরা শেষ করে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব কঠিন পদার্থের বৈদ্যুতিক ধর্ম অর্থাৎ বা তড়িৎ ধর্ম বলতে পারি। তড়িৎ ধর্ম, এখানে দেখো তড়িৎ ধর্ম বলতে আমরা কি বুঝবো বা কি আলোচনা করব, যে পদার্থ কঠিন পদার্থগুলো তড়িতের কিরূপ পরিবাহী বা কিভাবে তড়িৎ পরিবহন করে। এখন দেখো তড়িৎ পরিবহনের বিচারে কঠিন পদার্থগুলোকে সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়েছে বা তিনটেতে শ্রেণী বিভাগ করা হয়েছে। কি কি? পরিবাহী, অন্তরক, অর্ধ পরিবাহী। পরিবাহী কোনগুলো? পরিবাহী বা কন্ডাক্টর কাকে বলবো? যারা তোমার কি হচ্ছে তড়িতের খুব উত্তম পরিবাহী, যেখানে তোমার সাধারণত আমরা বলতে পারি কোনগুলো ধাতব পরিবাহীগুলো। এবং এখানে তোমরা জানো ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে এবং সেই কারণে এখানে তড়িৎ পরিবহনের মাত্রাটা খুব বেশি। এবং এখানে তড়িতের পরিবাহিতা যদি দেখা যায়, পরিবাহিতা কত? 10⁸ ওহম ইনভার্স মিটার ইনভার্স। অপরদিকে দেখো অন্তরকটা কি? ঠিক পরিবাহীর উল্টো। যে সমস্ত পদার্থগুলো তোমার কি হচ্ছে, তোমার তড়িতের কোনোরূপ পরিবহন করে না, তাদের কি বলবো? অন্তরক পদার্থ। এবং এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের এই পরিবাহিতার মাত্রাটা কত ধরা হয়? প্রায় 10⁻⁻20 কি হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স। অপরদিকে দেখো আরেকটা ইন্টারেস্টিং পদার্থ অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর কি? সোজা কথায় বললে কি হবে? পরিবাহী এবং অন্তরকের মাঝামাঝি, অর্থাৎ যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা বা তড়িৎ পরিবহন ধর্ম কি হচ্ছে অন্তরক এবং পরিবাহীর মাঝামাঝি। অর্থাৎ এরা তোমার কি হচ্ছে মধ্যম মানের তড়িৎ পরিবহন করে এবং এদের তড়িৎ পরিবহনের পরিবাহিতার মাত্রা কত হয়? 10⁻⁻8 থেকে 10⁻⁴ ওহম ইনভার্স মিটার ইনভার্স। এই পদার্থগুলো সাধারণত কোনগুলো হয় তোমরা জানো? সাধারণত তোমার কি আছে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর রূপে কাদেরকে জানি? জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি মৌলগুলো এবং কিছু কিছু ধাতব অক্সাইড আছে, সেই অক্সাইডগুলো অর্ধ পরিবাহীর কাজ করে। আর অন্তরক পদার্থ বা ইনসুলেটর তোমরা জানো যে কোনো পদার্থই তোমার কি আছে, যে প্লাস্টিক বা কাঠ ইত্যাদি যে পদার্থগুলো, সেই পদার্থগুলো তোমার কি আছে অন্তরক পদার্থ। এখন দেখো তাহলে আমরা কি বললাম, যে তড়িৎ পরিবহনের বিচারে পদার্থগুলো হচ্ছে তিন প্রকারের। এখন এই যে এরা তড়িতের পরিবাহী, এরা পরিবাহী নয়, এরা সামান্য পরিবহন করে। এই যে এদের যে এই পরিবহন ক্ষমতার ভিন্নতা, এটা আমরা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি কি দিয়ে? আমরা ব্যান্ড থিওরি দিয়ে। হয়েছে? তাহলে আমরা মেনলি এখানে দেখো আজকের ক্লাসে আলোচনা করব ব্যান্ড থিওরি বা ব্যান্ড তত্ত্ব। ঠিক আছে? দেখো এই পটি বা ব্যান্ড থিওরিটা কি? ব্যান্ড থিওরিটা কি বললাম, যে কোন পদার্থ অন্তরক হবে বা কোন পদার্থ পরিবাহী হবে বা কোন পদার্থ সেমিকন্ডাক্টর হবে, সেটা আমরা এই তত্ত্বের সাহায্যে সহজে ব্যাখ্যা করব। এখন দেখো ব্যান্ড থিওরিটা পুরোপুরি নির্ভর করে আছে কার উপরে? মলিকুলার অরবিটাল থিওরির উপরে। তাহলে আমাদের প্রথমে একটু মলিকুলার অরবিটাল থিওরিটাকে জেনে নিতে হবে। যদিও এই মলিকুলার অরবিটাল থিওরি বা এমও ডায়াগ্রাম তোমরা ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং অধ্যায়ে খুব ভালো করে পড়ে এসছো, জাস্ট তোমাদের একবার মনে করিয়ে দেওয়া হোক। মলিকুলার অরবিটাল থিওরিটা কী ছিল? যখন একের অধিক পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অণু গঠন করছে, তখন পারমাণবিক কক্ষগুলো কি হচ্ছে পরস্পরের সঙ্গে মিলিত হচ্ছে বা ওভারল্যাপ হয়ে আণবিক কক্ষ সৃষ্টি হচ্ছে। এবং এই আণবিক কক্ষ তোমরা জানো কি হয়, দুই প্রকারের হয়। কিছু আণবিক কক্ষের শক্তি কম হয়, যাদেরকে বলা হয় বন্ডিং আণবিক কক্ষ বা বন্ধন আণবিক কক্ষ। আর কিছু আণবিক কক্ষের শক্তি তোমার কি হয়, বেশি হয়, যাদেরকে বলা হচ্ছে তোমার কি আছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এবং এখানে এটাও জানো যে
যতগুলো পারমাণবিক কক্ষের মিলন হবে বা যতগুলো পারমাণবিক কক্ষের ওভারল্যাপ হবে তোমার কি হবে, ততগুলোই তোমার কি আছে, আণবিক কক্ষ সৃষ্টি হবে। যেমন আমরা হাইড্রোজেনের উদাহরণ দিয়ে বলতে পারি, দেখো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, হাইড্রোজেন কত, 1s1। ধরে নাও দুটো হাইড্রোজেন পরমাণু, এদের ক্ষেত্রে স্বাভাবিক এটা ধরে নাও 1s অ্যাটমিক অরবিটাল, এদিকেও তোমার কি আছে 1s অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, এই অ্যাটমিক অরবিটাল অর্থাৎ এটা একটা পরমাণুর অ্যাটমিক অরবিটাল, এখানে তোমার 1s এ একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে। যখন এরা তোমার কি করবে, যখন এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে হাইড্রোজেন অণু গঠন করবে, তখন আণবিক কক্ষক সৃষ্টি করবে বা আণবিক অরবিটাল সৃষ্টি হবে। কি হবে, দুটো পারমাণবিক কক্ষের মিলনে বা ওভারল্যাপে দুটো আণবিক কক্ষ সৃষ্টি হবে। একটার শক্তি তোমার কি হবে, এদের যে স্বাভাবিক শক্তি সেই অপেক্ষা কম হবে, যেটাকে আমরা তোমার কি বলছি, যেটাকে আমরা তোমার বলছি বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। আর তোমার কি হবে, অপরটার শক্তি কি হবে, বেশি হবে, যাকে আমরা তোমার কি বলি অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটা তাহলে এটা হয়ে গেল তোমার কি আছে, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবার দেখো ইলেকট্রন এখানে কটা আছে, এখানে দেখো তোমার কি ছিল 1s অরবিটাল হাফ ফিল্ড করে আছে, তাহলে মলিকুলার অরবিটালও কী হবে, হাফ ফিল্ড হবে। এবং ইলেকট্রন তোমার কি হয়, এখানেও জানো তোমার কি হচ্ছে, ইলেকট্রন প্রতীক যে নিয়মগুলো অর্থাৎ পাউলির অপবর্জন নীতি, আবহাও প্রিন্সিপাল ইত্যাদি অনুসরণ করে হয়, অর্থাৎ লোয়ার শক্তি স্তর থেকে আপার শক্তি স্তরে যায়। ফলে ইলেকট্রন যে দুটো ইলেকট্রন কোথায় পাবে, এই বন্ডিং অরবিটালে স্থান পাবে। ফলে বন্ডিং অরবিটাল পূর্ণ থাকবে, অ্যান্টি বন্ডিং অরবিটাল খালি থাকবে। বন্ডিং অরবিটালটাকে তোমাদের মনে আছে কি দ্বারা চিহ্নিত করা হয়, বন্ডিং অরবিটালটাকে চিহ্নিত করা হয় তোমার কি আছে, সিগমা দ্বারা বা সিগমা 1s, এটা হচ্ছে সিগমা স্টার 1s। ঠিক আছে, এবার দেখো এইটা গেল হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা সাধারণভাবে মলিকুলার অরবিটালটাকে বুঝলাম। এবার আমরা আসছি ব্যান্ড বা প্রতিতত্ত্ব কীভাবে গঠিত হচ্ছে সেইটা। আমরা এই কারণে উদাহরণ নিচ্ছি কি হিসাবে, উদাহরণ নিচ্ছি তোমার লিথিয়ামকে। তোমরা এটা টুকে নেবে, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, 1s2 2s1। হাইড্রোজেনের ক্ষেত্রের সঙ্গে লিথিয়ামের তফাৎ কি দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল, হাইড্রোজেনের দুটো পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে একটা অণু গঠন করছে এবং ওই অণুগুলো একক রূপে থাকে। ঠিক আছে, কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে তো লিথিয়াম ধাতব ক্লাস, তাই ধাতব ক্লাসের মধ্যে কী হবে, অসংখ্য অণু থাকবে, ফলে অসংখ্য অণু পরস্পরের সঙ্গে যুক্ত থাকবে। যদি আমরা ধরে নিই দেখো একটা লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে, লিথিয়াম পরমাণু তার শক্তি স্তর তোমার কি আছে, এই শক্তি স্তর, এখানে তোমার কি আছে, এইটা কোন শক্তি স্তর নিয়েছি, যোজক কক্ষ 2sটা হয়েছে। যখন দুটো লিথিয়াম পরমাণু, ভালো করে খেয়াল করো, এইটাকে লিথিয়াম পরমাণুর সাধারণ শক্তি স্তর বা এনার্জি লেভেল রূপে চিহ্নিত করলাম। যখন দুটো লিথিয়াম পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে Li2 গঠন করবে, তখন তোমার কি হবে, আচ্ছা আরেকটু নিচে দিই দাঁড়া, তখন তোমার কি হবে, তখন দুটো এইরকম পারমাণবিক কক্ষের মিলনের ফলে দুটো আণবিক কক্ষ মলিকুলার অরবিটাল গঠিত হবে, যার মধ্যে একটা তোমার কি হবে, বন্ডিং মলিকুলার অরবিটাল, একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। দুটোর ইলেকট্রন কি হবে, বন্ডিং মলিকুলার অরবিটালে স্থান পাবে, অ্যান্টি বন্ডিং খালি থাকবে। ঠিক একইভাবে যদি চারটে লিথিয়াম পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত গিয়ে Li4 গঠন করে, তাহলে কি হয়েছে, চারটে লিথিয়ামের চারটে পারমাণবিক কক্ষের মিলনের ফলে তোমার কি হবে, দুটো বন্ডিং আর দুটো অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে, অর্থাৎ দুটো বন্ডিং দুটো অ্যান্টি বন্ডিং। এই তাহলে এখানেও যে চারটে ইলেকট্রন কি হবে, চারটে ইলেকট্রন বন্ডিং অরবিটালেই থাকবে। ঠিক একইভাবে দেখো লিথিয়ামে যদি তোমার 6টা লিথিয়াম পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে 6টা লিথিয়াম পরমাণু যুক্ত হলে তোমার কি হবে,
তোমার 6টাই মলিকুলার অরবিটাল সৃষ্টি হবে, যার মধ্যে 3টে বন্ডিংয়ে 3টে অ্যান্টি বন্ডিংয়ে, 3টে বন্ডিংয়ে 3টে অ্যান্টি বন্ডিংয়ে। বন্ডিং ইলেকট্রন ফুলফিল থাকবে, 6টা ইলেকট্রন থাকবে। যদি 8টা লিথিয়াম পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে তোমার কি হবে? 4টে বন্ডিং, 4টে অ্যান্টি বন্ডিং, 4টে অ্যান্টি বন্ডিং। এই বন্ডিংগুলো কী হবে? সব ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে এই থিওরি অনুসারে। এবার দেখো আমি এই এতগুলোকে কেন দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। যখন দুটো লিথিয়াম পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছিল তখন মলিকুলার অরবিটাল সৃষ্টি হয়েছিল। দেখো এখানে তোমার কি হয়েছিল? একটা বন্ডিং অরবিটাল, বন্ডিং অরবিটাল। এটা কি ছিল? অ্যান্টি বন্ডিং অরবিটাল হয়েছে। দুটো আলাদা শক্তি স্তর সৃষ্টি হয়েছিল, ঠিক আছে। এবার দেখো যখন লিথিয়ামের সংখ্যাটা বাড়াচ্ছে তখন তোমার কি হচ্ছে? তখন এই যে আলাদা আলাদা শক্তি স্তরই সৃষ্টি হচ্ছে, কিন্তু শক্তি স্তরগুলোর মধ্যে গ্যাপটা অনেকটা কমে যাচ্ছে। এখানে দেখো বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ের মধ্যে গ্যাপ অনেকটা ছিল, এখানে দেখো বন্ডিং অ্যান্টি বন্ডিংয়ের মধ্যে বা অন্য যে শক্তি স্তরগুলো থাকছে তাদের মধ্যে তোমার কী হচ্ছে? গ্যাপটা অনেকটা কমে যাচ্ছে। ফলে এইটা যখন অসংখ্য মলিকুল যুক্ত হবে, কীরকম অসংখ্য? ধরলাম লিথিয়াম এন, যেখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 10⁻23 মাত্রার, অর্থাৎ প্রায় তোমার কী আছে? অ্যাভোগাড্রোর সংখ্যার কাছাকাছি। তখন এই শক্তি স্তরগুলো তোমার কি হবে? শক্তি স্তরগুলো পরস্পরের খুব নিকটবর্তী হয়ে যাবে, এবং নিকটবর্তী হয়ে যাওয়ার ফলে এরকম তখন তাদের মধ্যে আর বিচ্ছিন্ন জায়গা থাকবে না, তারা একটা নিরবিচ্ছিন্ন শক্তি স্তর রূপে আচরণ করবে। কি বললাম? যখন এই মাত্রার পরমাণু সংখ্যা অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার মাত্রার পরমাণু সংখ্যাকে যখন এই রকম মলিকুলার অরবিটাল সৃষ্টি করবে তখন এদের যে শক্তি স্তরগুলো ছিল সেই শক্তি স্তরগুলোর মধ্যে শক্তির পার্থক্যটা এতই কমে যাবে যে এরা একটা নিরবিচ্ছিন্ন শক্তি স্তর বা পটি গঠন করবে। বোঝা গেছে? তাহলে এখান থেকেই আসছে দেখো পটি বা ব্যান্ডের ধারণা। এই যে তাহলে পটিটা হলো, এই পটিটার মধ্যে কি হবে? অর্ধেক তোমার কি থাকবে? ফাঁকা থাকবে, অর্ধেকটা তোমার কি থাকবে? ইলেকট্রন পূর্ণ থাকবে। হয়েছে? অর্ধেকটা ইলেকট্রন পূর্ণ থাকবে। এখন দেখো তোমাদের মনে হতে পারে যে তাহলে এই যে তোমার কী আছে? ব্যান্ড বা পটি সৃষ্টি হলো, তাহলে এইটা কি সৃষ্টি হলো? এটা সৃষ্টি হলো তোমার কী আছে? পটি বা ব্যান্ড, ব্যান্ড সৃষ্টি হলো। তোমাদের তাহলে মনে হতে পারে এই যে ব্যান্ড বা পটি সৃষ্টি হলো এর কি তাহলে সর্বদাই তোমার কি হবে? অর্ধেকটা ইলেকট্রন পূর্ণ থাকবে, অর্ধেকটা খালি থাকবে? ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এখানে কোন কক্ষ অর্থাৎ কোন পারমাণবিক কক্ষের মিলনে তোমার কি হচ্ছে? আণবিক কক্ষ বা মলিকুলার অরবিটাল সৃষ্টি হচ্ছে, এবং সেই পারমাণবিক কক্ষে কতগুলো ইলেকট্রন আছে তার উপরে নির্ভর করছে। যেমন ধরো আমি যদি এখানে দেখাই তোমার ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p6 3s2। তাহলে বাইরের যোজক কক্ষ কোনটা? 3s। দেখো 3s তোমার কি আছে? ফুলফিল আছে। ফলে এ যখন তোমার কি হবে? 3s যখন ফুলফিল হচ্ছে, আমি যদি ম্যাগনেসিয়ামের দুটো ম্যাগনেসিয়াম দিই তাহলে এর ক্ষেত্রে যখন এই রকম তোমার অরবিটাল সৃষ্টি হবে, এখানেও দুটো ইলেকট্রন, এখানেও দুটো, 4টে ইলেকট্রন, ফলে এখানেও দুটো, এখানেও দুটো, ফলে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দুজনেই ফুলফিল আছে। ফলে এর ক্ষেত্রে যখন তোমার কি আছে? ব্যান্ড বা পটি সৃষ্টি হবে তখন তোমার পটিটা কি হবে? পুরো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। এটা ভালো করে খেয়াল করবে। এখানে যদি তোমার কি আছে? পারমাণবিক কক্ষ অর্ধপূর্ণ থাকে তাহলে ব্যান্ড বা পটি তোমার কি হবে? ইলেকট্রন অর্ধপূর্ণ থাকবে। যদি পারমাণবিক কক্ষ তোমার কি আছে? পূর্ণ থাকে, তাহলে এর যে ব্যান্ড বা পটি সৃষ্টি হবে সেইটা তোমার পূর্ণ থাকবে। বোঝা গেছে? এবার তাহলে দেখো এই যে তোমার পারমাণবিক আণবিক কক্ষ যুক্ত হওয়ার ফলে ব্যান্ড বা পটি সৃষ্টি হলো, এইটাকে আমরা কি বলবো? এইটাকে বলবো আমরা তোমার কি আছে? 2s ব্যান্ড। কি বলছি? 2s ব্যান্ড। কেন বলছি 2s ব্যান্ড? কারণ এই যে ব্যান্ডটা সৃষ্টি হয়েছে কি? 2s পারমাণবিক কক্ষের সম্মিলিত রূপ হিসাবে, বা 2s পারমাণবিক কক্ষের মিলনে যে আণবিক কক্ষ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে 2s ব্যান্ড। ঠিক একইভাবে এই যে লিথিয়ামের ক্ষেত্রে দেখো এইটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস ভাবি, এইটা 1s2 2s2 2p0। ঠিক একইভাবে যদি লিথিয়ামের
এই 1s কক্ষ যেটা তোমার কি আছে মলিকুলার অরবিটাল সৃষ্টি করত, মলিকুলার অরবিটাল সৃষ্টি করতো, তাহলে তাকে আমরা কি বলতাম, তাকে বলতাম 1s ব্যান্ড। হয়েছে? ঠিক একইভাবে লিথিয়ামের এই যে খালি কক্ষ অর্থাৎ 2p কক্ষ, 2p কক্ষ যে মলিকুলার অরবিটাল সৃষ্টি করত, মলিকুলার অরবিটাল সৃষ্টি করত, তাহলে তাকে আমরা কি বলতাম, তাকে বলতাম 2p ব্যান্ড, 2p ব্যান্ড। এবার দেখো তো খেয়াল করো, এর সঙ্গে এবার খেয়াল করো 1s ব্যান্ড, 1sটা কি ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ফলে এখানে যে 1s ব্যান্ড যেটা সৃষ্টি হবে সেটা কি হবে, ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। ভালো করে খেয়াল করবে, 1s ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ফলে যে 1s ব্যান্ড সৃষ্টি হবে সেটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপে পূর্ণ থাকবে। 2s ব্যান্ড, 2s অর্ধপূর্ণ আছে, ফলে 2s যে ব্যান্ড সৃষ্টি হবে সেটা অর্ধপূর্ণ থাকবে। 2pর মধ্যে দেখো কোনো ইলেকট্রন নাই, খালি 2p 0, ফলে 2p ব্যান্ড কি হবে, 2p ব্যান্ড হবে তোমার কি আছে তোমার 2p ব্যান্ড ইলেকট্রন শূন্য থাকবে, অর্থাৎ কোনো ইলেকট্রন থাকবে না। হয়েছে? বোঝা গেছে? তাহলে এইটা হলো তোমার কি আছে দেখো ব্যান্ড বা পটির গঠন। এবার দেখো এর ক্ষেত্রে আমরা তোমার পরিবাহিতা কিভাবে এখানে আমরা ব্যাখ্যা করব। এই যে ব্যান্ডটা সৃষ্টি হলো, এই ব্যান্ডটা 2s ব্যান্ড, লিথিয়ামের ক্ষেত্রে 2s ব্যান্ড, এই ব্যান্ডটাকে তোমার বলা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড কাকে বলছি, ভাবো লিথিয়ামের 2s, এখন লিথিয়ামের 2s হলে তাকে ভ্যালেন্স ব্যান্ড বলবো না, ভ্যালেন্স ব্যান্ডের একটা ইন জেনারেল সংজ্ঞা আছে, কি বলছে, কোনো একটা পারমাণবিক কক্ষে সর্বোচ্চ যে শক্তি স্তরে ইলেকট্রন তোমার কি আছে ইলেকট্রন দ্বারা পূর্ণ বা আংশিক পূর্ণ থাকে, তাকেই আমরা তোমার কি বলবো, তাকে বলবো ভ্যালেন্স ব্যান্ড। হয়েছে? আর এই যে 2p এইটাকে বলা হচ্ছে তোমার কি কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী ব্যান্ড, পরিবাহী ব্যান্ড। তাহলে পরিবাহী বা কন্ডাকশন ব্যান্ড কাকে বলবো, বলছে দেখো পরিবাহী ব্যান্ডটা কি, কোনো একটা পরমাণুর ক্ষেত্রে সর্বনিম্ন যে শক্তি স্তর যেটা তোমার কি আছে যেখানে কোনো ইলেকট্রন থাকে না, খালি থাকে, সেটাকে আমরা বলবো পরিবাহী ব্যান্ড। তাহলে কি বললাম, যে তোমার কোনো একটা পরমাণুর ক্ষেত্রে এমও ডায়াগ্রামে সর্বোচ্চ যে শক্তি স্তর যেখানে ইলেকট্রন পূর্ণ থাকে, ইলেকট্রন থাকে, সোজা কথা ইলেকট্রন থাকে, সেটা অর্ধপূর্ণ বা সম্পূর্ণভাবে পূর্ণ যাই হোক না কেন, সর্বোচ্চ যে শক্তি স্তরে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ড। আর তোমার কি হচ্ছে সর্বনিম্ন যে শক্তি স্তর যেখানে তোমার কি হচ্ছে, যেখানে কোনো ইলেকট্রন থাকে না, সেটাকে বলা হচ্ছে তোমার পরিবাহী ব্যান্ড। আর এই দুটো ব্যান্ডের মাঝের যে গ্যাপ, মাঝের যে গ্যাপ, এটাকে বলা হয় তোমার কি আছে নিষিদ্ধ অঞ্চল। আমি এখানে দেখো ছবিটা আলাদা করে এঁকে দেখাচ্ছি। তাহলে কি বললাম, সর্বোচ্চ যে শক্তি স্তর যেখানে ইলেকট্রন থাকে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি কি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো তোমার কি আছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। আর সর্বনিম্ন যে শক্তি স্তর যেখানে কোনো ইলেকট্রন থাকে না, ফাঁকা থাকে, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি যে কন্ডাকশন ব্যান্ড বা পরিবাহী ব্যান্ড, পরিবাহী ব্যান্ড। আর এই দুটো ব্যান্ডের যে মধ্যবর্তী অঞ্চল যে ফাঁকা, যে শক্তির পার্থক্য, সেটাকে আমরা বলছি তোমার কি আছে নিষিদ্ধ জোন বা নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ অঞ্চল বা ফরবিডেন গ্যাপ, ফরবিডেন গ্যাপ। হয়েছে? তাহলে ভ্যালেন্স বন্ড কি, সর্বোচ্চ যে শক্তি স্তর যেখানে ইলেকট্রন থাকে, পরিবাহী ব্যান্ডকে সর্বনিম্ন যে শক্তি স্তর যেখানে কোনো ইলেকট্রন থাকে না। যেমন লিথিয়ামের ক্ষেত্রে এটা তোমার কি বললাম, এটা হচ্ছে 2s ব্যান্ড, এটা তোমার কি হচ্ছে 2p ব্যান্ড, এদের মাঝে শক্তির পার্থক্য যেটা সেটা হচ্ছে ফরবিডেন গ্যাপ। এখন দেখো এইখানে এই শক্তির পার্থক্য, এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যদি তোমার পরিবাহী ব্যান্ডে চলে যায়, তাহলেই তোমার কি হবে, তড়িতের পরিবহন শুরু হবে। এবার এইটার সাহায্যে দেখো আমরা তাহলে পরিবাহী এবং অন্তরককে কিভাবে ব্যাখ্যা করতে পারবো। খেয়াল করো,
এর সাহায্যে আমরা পরিবাহী অন্তরককে কি ব্যাখ্যা করব, বলছে দেখো যেগুলো তোমার পরিবাহী অর্থাৎ যেমন ধাতব পরিবাহী, এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে ধাতব পরিবাহী যদি বলি, অর্থাৎ ধাতব পরিবাহী, এদের ক্ষেত্রে কি আছে বলছে এদের ক্ষেত্রে এই পরিবাহী ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে শক্তির পার্থক্যটা খুব কম, অর্থাৎ এদের মধ্যে এই যে এনার্জি গ্যাপটা কি খুব কম, এনার্জি গ্যাপটা খুব কম। ফলে এই যে পরিবাহী ব্যান্ডে তোমার ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন সহজেই অতিক্রম করে এই পরিবাহী ব্যান্ডে চলে যেতে পারে। সেই জন্য এরা তোমার কি হয় সহজে তড়িৎ পরিবহন করে, অর্থাৎ সহজে তড়িৎ পরিবহন করে। অপরপক্ষে দেখো যদি আমরা অন্তরক দেখি তাহলে অন্তরক বা ইনসুলেটরের ক্ষেত্রে কি হচ্ছে, অন্তরক বা ইনসুলেটরের ক্ষেত্রে হচ্ছে এই যে তোমার পরিবাহী ব্যান্ড আর এর ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে তোমার কি আছে এনার্জি গ্যাপটা খুব বেশি, অর্থাৎ এখানে তোমার কি আছে এই যে এনার্জি গ্যাপ তোমার কি আছে এনার্জি গ্যাপ কি খুব বেশি, এনার্জি গ্যাপটা খুব বেশি। ফলে এই যে এখানে যে ইলেকট্রন আছে, কোথায় ইলেকট্রন আছে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কি হচ্ছে এই ইলেকট্রন কখনোই তোমার কি আছে পরিবাহী ব্যান্ডে যেতে পারে না। ফলে পরিবাহী ব্যান্ডে যেতে না পারার জন্য তোমার কি হচ্ছে এরা কখনোই তড়িতের পরিবাহী হচ্ছে না। ভালো করে ব্যাপারটা বোঝো। তাহলে তোমার কি হচ্ছে যে এদের ক্ষেত্রে তোমার ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য খুব কম থাকে। ফলে এখানে তোমার ইলেকট্রন কি হয় সহজেই তোমার কি আছে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে চলে যায়, ফলে সহজেই তড়িৎ পরিবহন হয়। এইখানে আরও একটা কথা বলে দিই, দেখো কিছু কিছু ধাতুর ক্ষেত্রে যেমন তোমার ম্যাগনেসিয়াম বলেছিলাম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তোমার ম্যাগনেসিয়ামের যে তোমার পরিবাহী ব্যান্ড, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি দেখিয়েছিলাম যে 1s2 2s2 2p6 3s2, ফলে এই 3s ব্যান্ডটা সম্পূর্ণরূপে পূর্ণ থাকে। এবং এই ব্যান্ডটা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ড এটা তোমার কি হয় কিছুটা এরকম উপরিপতিত হয়ে যায়, অর্থাৎ পরস্পরের সঙ্গে তোমার কি হচ্ছে এই যে ইলেকট্রন দ্বারা পূর্ণ ভ্যালেন্স ব্যান্ড আর খালি যে পরিবাহী ব্যান্ড, অর্থাৎ এটা তাহলে তোমার কি হবে ইলেকট্রন দ্বারা পূর্ণ ব্যান্ডটা কোনটা হবে 3s ব্যান্ড, আর খালি ব্যান্ড কি হবে পরিবাহী ব্যান্ড কি হবে 3p ব্যান্ড হয়েছে। এরা পরস্পরের সঙ্গে উপরিপাত হয়ে থাকে, ফলে এদের মধ্যে এনার্জি গ্যাপটা প্রায় কী হচ্ছে এনার্জি গ্যাপ কোনো কিছু থাকেই না, ফলে সহজেই তোমার ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবাহী ব্যান্ডে চলে যায়। সেই জন্য এদের তোমার কী আছে তড়িতের খুব ভালো পরিবাহী হয়। আর অপরপক্ষে অন্তরকের ক্ষেত্রে কি দেখলাম যে তোমার কি আছে ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ডের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি, ফলে ইলেকট্রন অতিক্রম করতে পারছে না। আর যেখানে তোমার কি হচ্ছিল তোমার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আমরা কি তাহলে কি হবে অর্ধ পরিবাহী এদের ক্ষেত্রে কি হবে এই পরিবাহী ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড এদের মধ্যে তোমার কি হবে শক্তির পার্থক্যটা, এদের মধ্যে এই যে শক্তির পার্থক্য বা এনার্জি গ্যাপটা কি হবে ধাতুর অপেক্ষা বেশি কিন্তু অন্তরক অপেক্ষা কম। তাহলে কি বললাম এদের যে এনার্জি গ্যাপ কি হবে ধাতুর অপেক্ষা বেশি হবে কিন্তু অন্তরক অপেক্ষা কম হবে। ফলে সাধারণ তাপমাত্রায় তোমার কি হবে অর্থাৎ সাধারণ রুম টেম্পারেচারে এখান থেকে এখানে ইলেকট্রন কি হবে এখান থেকে এখানে যেতে পারে না, ফলে সাধারণ অবস্থায় এরা কোনো তড়িতের পরিবহন করতে পারে না। কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে তোমার কি আছে অধিক উষ্ণতায় অর্থাৎ বেশি উষ্ণতায় এখান থেকে এখানে সহজেই ইলেকট্রন চলে যায়, অর্থাৎ কোথায় ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে, ফলে ওরা তড়িৎ পরিবহন করতে পারে। নিম্ন উষ্ণতায় তড়িৎ পরিবহন করতে না পারলেও উচ্চ উষ্ণতায় তড়িৎ পরিবহন করতে পারে। তাহলে বোঝা গেছে ব্যান্ড থিওরির সাহায্যে কিভাবে অন্তরক বা কী কারণে অন্তরক ধাতব পরিবাহী বা অর্ধ পরিবাহীগুলো তড়িতের এইরূপ আচরণ করে। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, দেখবে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তার পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়,
কিন্তু ধাতব পরিবাহীগুলোর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে তাদের পরিবহন ক্ষমতা হ্রাস পায় বা পরিবাহিতা হ্রাস পায়। অর্ধপরিবাহীগুলোর ক্ষেত্রে কি বললাম, যে উষ্ণতা বৃদ্ধি করলে তার ক্ষেত্রে তোমার কি আছে, ইলেকট্রনগুলো ভ্যালেন্স বন্ডকে সহজেই অতিক্রম করে পরিবাহী ব্যান্ডে চলে যাচ্ছে, ফলে তাদের ক্ষেত্রে পরিবাহিতা বাড়ছে। কিন্তু ধাতুর ক্ষেত্রে তোমার কি হয়, মুক্ত ইলেকট্রনগুলো ধাতব ক্লাস জুড়ে চলাচল করে এবং ধাতব ক্লাসে যে ক্যাটায়নগুলো অর্থাৎ ধাতব আয়নগুলো থাকে সেগুলো সর্বদা কম্পিত হয়। ফলে এই কম্পমান ধাতব আয়নের সঙ্গে এই মুক্তভাবে চলাচলকারী ইলেকট্রনের সর্বদা সংঘর্ষ ঘটে, ফলে ইলেকট্রনের চলাচলে কিছুটা বাধাপ্রাপ্ত হয়। এখন দেখো, উষ্ণতা বৃদ্ধি যদি করা হয় তাহলে তোমার কি আছে, ধাতুর কম্পনের মাত্রা আরও বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেলে ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষ আরও বেশি পরিমাণে ঘটবে, ফলে ইলেকট্রনগুলো মুক্তভাবে চলাচলে আর কী হবে, আরও বেশি পরিমাণে বাধা পাবে। সেই কারণে তোমার কি আছে, উষ্ণতা বৃদ্ধি করলে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তোমার কি আছে, তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায় বা তড়িৎ পরিবহন বাধাপ্রাপ্ত